হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স 360। আজকে আমরা এই ভিডিওতে দেখব ভারতীয় পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্ট অফ ইন্ডিয়া। দেখো, যে কোনো পরীক্ষা চাকরির প্রস্তুতির জন্য কিন্তু পার্লামেন্ট থেকে কনফার্ম প্রশ্ন করা হয়, বা তুমি যদি যে কোনো ইন্টারভিউতে যেয়ে থাকো সেখানেও কিন্তু আমাদের পার্লামেন্টের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো চলো আজকে আমরা পার্লামেন্ট সম্পর্কে দেখে নিই। তো ফ্রেন্ড, চলো আজকে আমরা পার্লামেন্ট সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। দেখো, পার্লামেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় সংসদ। অ্যাকচুয়ালি ভারতীয় সংসদ তৈরি করার কি প্রয়োজন পড়লো, সংসদের কি কাজ, সংসদের ধারণা ভারত কোথা থেকে নিয়েছে, এই সমস্ত কিছু আজকে এখানে আলোচনা করা হবে। ফার্স্ট পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা হাইলাইট করে দিয়েছি যে ভারতীয় পার্লামেন্টের ধারণা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। দেখো, আমাদের যে সংবিধান রচনা করা হয়েছিল যখন বি.আর. আম্বেদকরের নেতৃত্বে, সেই মুহূর্তে কিন্তু ভারত পৃথিবীর প্রায় প্রতিটা দেশ থেকে কিন্তু কিছু না কিছু ধারণা নিয়ে কিন্তু ভারতীয় সংবিধান তৈরি করেছে। তো ভারতীয় পার্লামেন্টের ধারণা সেই অনুযায়ী কিন্তু নিয়েছে ব্রিটেন থেকে। আমরা যদি বলি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো কোথা থেকে নিয়েছে? এগুলো কিন্তু ভারত নিয়েছে ইউএসএ থেকে। আবার যদি বলি নির্দেশাত্মক নীতি বা মৌলিক কর্তব্য ভারত কোথা থেকে নিয়েছে? মৌলিক কর্তব্য কিন্তু ভারত নিয়েছে রাশিয়া থেকে। নির্দেশাত্মক নীতি নিয়েছে কিন্তু আয়ারল্যান্ড থেকে। অর্থাৎ ভারতের যে সংবিধান রচনাকারীরা ছিলেন তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঘুরে ঘুরে তারা কিন্তু ভারতীয় সংবিধান রচনা করেছেন। মানে প্রতিটা দেশের বেস্ট কোন অপশানটা সেটা নিয়ে কিন্তু ভারতীয় সংবিধান রচিত। তাই কিন্তু ভারতীয় সংবিধান সব থেকে বৃহত্তম এবং লিখিত একটি সংবিধান। ওকে, দেখো, প্রশ্ন যদি হয়ে থাকে যে ভারতীয় পার্লামেন্টের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে, উত্তর হয়ে যাবে ব্রিটেন। কিন্তু প্রশ্ন কিন্তু গত বছর বা কিছু বছর আগে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএসে কিন্তু অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে যে পার্লামেন্ট শব্দটি, পার্লামেন্টের ধারণা তো ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, কিন্তু পার্লামেন্ট শব্দটি অ্যাকচুয়ালি কোন দেশের শব্দ? ওকে, এখানেই কিন্তু স্টুডেন্টরা ফেসে যায়, কারণ ওরা কিন্তু অ্যান্সার করে দেয় ব্রিটেন, কিন্তু অ্যাকচুয়ালি পার্লামেন্ট শব্দটি হচ্ছে ফ্রান্স থেকে নেওয়া। পার্লামেন্ট শব্দটি ফ্রান্সের, কিন্তু যদি বলা হয় পার্লামেন্টের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে ব্রিটেন। ক্লিয়ার হলো? চলো এবার আমরা দেখব যে সংবিধান সংক্রান্ত সমস্ত ঘটনা ভারতীয় সংবিধান প্রণেতারা কত নম্বর সংবিধানে রেখেছেন। এক্ষেত্রে দেখো ৭৯ থেকে ১২২ নং সংবিধানের মধ্যে কিন্তু সমস্তটা রয়েছে এই পার্লামেন্ট সম্পর্কিত। এবং যদি বলা হয় কোন পার্টে, উত্তর হয়ে যাবে পঞ্চম পার্টে। অর্থাৎ ৭৯ থেকে ১২২ নং ধারায় কিন্তু পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করা রয়েছে ভারতীয় সংবিধানের পঞ্চম পার্টে। ওকে, দেখো এখানে কি কি বলা হয়েছে। দেখো, ভারতকে বলা হয়েছে অর্গানাইজেশন, কম্পোজিশন, অফিসার, ডিউরেশন, পাওয়ার অফ পার্লামেন্ট, মানে এত কিছু কিন্তু বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ভারতীয় পার্লামেন্টকে। ওকে, তো দেখো নেক্সট একটা পয়েন্ট আমরা করেছি, সেটা হচ্ছে ভারতের সার্বভৌমত্ব ভারতীয় পার্লামেন্টের হাতে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা আগে বুঝবো সার্বভৌমত্ব কি, হোয়াট ইজ সার্বভৌমত্ব। দেখো, সার্বভৌমত্ব হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিনা তুমি নিজের দেশের বা বিদেশের যে কোনো ব্যক্তির যে প্রেশার, সেখান থেকে তুমি বঞ্চিত থাকবে, অর্থাৎ তুমিই হবে সেখানে সেরা। আমি যদি ভারতীয় পার্লামেন্ট নিয়ে একটু আলোচনা করে থাকি, দেখো ভারতীয় পার্লামেন্ট নোট বাতিল করেছিল। অ্যাকচুয়ালি ভারতীয় পার্লামেন্ট তো করেছিল ভারতীয় প্রাইম মিনিস্টার। ওকে, প্রাইম মিনিস্টার করেছিল। দেখো, প্রাইম মিনিস্টার যখন নোট বাতিল করেছিল, ঠিক তখন প্রাইম মিনিস্টার কি দেশের কোনো জনতার কাছ থেকে রায় চেয়েছিল? চাইনি। ভারতীয় প্রাইম মিনিস্টার কি অন্য বিদেশের কোনো নীতিতে চাপ হয়েছিল, বা তিনি কি ওই চাপে পড়ে কি নোট বাতিল কি বন্ধ করেছিলেন? সেটাও কিন্তু করেননি। অর্থাৎ ভারতের নিজস্ব একটি ক্ষমতা রয়েছে, অর্থাৎ ভারতের নিজস্ব সার্বভৌমত্ব রয়েছে। আমি সাপোজ যদি মনে করি ৩৭০ ধারা নিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন মতবিরোধ রয়েছে, কিন্তু ভারত কিন্তু সেখান থেকে সরে দাঁড়ায়নি, কারণ ভারতের একটা সার্বভৌমত্ব ক্ষমতা রয়েছে, সেজন্য কিন্তু ভারত সেখান থেকে সরে দাঁড়ায়নি। ওকে, বুঝতে পারলে সার্বভৌমত্ব ক্ষমতাটা কি? তাই ভারতীয় যে সার্বভৌমত্ব ক্ষমতা, সেটা কিন্তু ভারতীয় সংবিধান অনুযায়ী সেটা কিন্তু ভারতীয় পার্লামেন্টের হাতে দেওয়া হয়েছে। ক্লিয়ার? চলো পার্লামেন্ট সম্পর্কে আর কি, দেখো পার্লামেন্ট সম্পর্কে অনেক তথ্য রয়েছে। দেখো এরপর দেখো বলছে ভারত বিদেশের মাটিতে কোনো চুক্তি করলে সেটি কোথায় বাস্তবায়ন হবে তার সংসদের উপর ন্যস্ত থাকে। একটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, সাপোজ মনে করো নরেন্দ্র মোদী বিদেশে গেলেন, নরেন্দ্র মোদী বিদেশে যাওয়ার পর সেখানে রাশিয়ার সাথে একটা চুক্তি করলেন, ফ্রান্সের সাথে চুক্তি করলেন, রাফাল চুক্তি। তো রাফাল চুক্তি করলেন, রাফাল চুক্তি করার পর সেই রাফালের প্লেনগুলো তো নামাতে হবে। তো মোদি বললেন যে চলো এটাকে হরিয়ানাতে নামিয়ে দাও, কিন্তু হরিয়ানা সরকার বলছে আমি নামাবো না, আমি এখানে তোমাকে নামাতে দেবো না, প্লেনগুলো নামাতে দেবো না। তাহলেই তো ভারতের প্রধানমন্ত্রী, তার তো একদম বাজে অবস্থা হয়ে যাবে, অর্থাৎ তাকে অপমান করা হবে। তাই ভারতীয় সংবিধানে সেই দিকটাও লক্ষ্য রাখা হয়েছে। যদি কোনো চুক্তি বিদেশের সাথে করে থাকে ভারত সরকার, সেক্ষেত্রে
ভারতের যে কোনো রাজ্যে সংসদ নামাতে পারবে সেই কাজটা, অর্থাৎ সেই কাজটা সেখানে করতে পারবে। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি এই যে রাফালটা ভারতের পার্লামেন্ট যদি মনে করে থাকে পশ্চিমবঙ্গে নামাবো, পশ্চিমবঙ্গে নামানোর অনুমতি দিতেই হবে রাজ্য সরকারকে। সেক্ষেত্রে রাজ্য সরকারের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না। যদি মনে করে আমি আমেদাবাদ নামাবে, যদি মনে করে দিল্লি নামাবো তো দিল্লিতে নামাতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে কোনো রাজ্য সরকারের কোনো পারমিশন পড়ে না। এটা কিন্তু ভারতীয় সংবিধানের রয়েছে, যেটা কিন্তু পুরোপুরি ভারতীয় পার্লামেন্টের উপর দিয়ে দিয়েছে। তো পার্লামেন্ট যে রায় দেবে সেটাই হচ্ছে সব শেষ কথা। ওকে, এবার দেখো আমরা যদি এবার স্পেসিফিকেশন একটু আলোচনা করি ভারতীয় সংবিধানের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট কী কী দ্বারা গঠিত। দেখো ভারতীয় পার্লামেন্ট রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ দ্বারা গঠিত। কোন দুটি কক্ষ সেখানে আসছে তার আগে বলে দিই, ভারতীয় পার্লামেন্টের গঠনের কথা কিন্তু বলা হয়েছে ৭৯ নং ধারায়। ৭৯ নং ধারায় বলা হয়েছে গঠনের কথা, আর ৭৯ থেকে ১২২ নং ধারা পর্যন্ত কিন্তু আলোচনা করা হয়েছে পার্লামেন্ট সম্পর্কে বিস্তারিত। তো রাষ্ট্রপতি তো রয়েছে, রাষ্ট্রপতির সাথে আরও দুটো কক্ষ রয়েছে। একটা হচ্ছে রাজ্যসভা, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কাউন্সিল অফ স্টেট, আর একটা হচ্ছে লোকসভা, যেটাকে আমরা বলি হাউস অফ দ্য পিপল। রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ অর্থাৎ আপার হাউস, লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ অর্থাৎ লোয়ার হাউস। দেখো অনেক সময় প্রশ্ন এসে থাকে যে রাজ্যসভা ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে গঠনের কথা বলা হয়েছে। দেখো রাজ্যসভা গঠনের কথা বলা হয়েছে ৮০ নং ধারায়, এবং যদি বলা হয় লোকসভা হচ্ছে ৮১ নং ধারায়। আজকে আমাদের বিষয় হচ্ছে পার্লামেন্ট, রাজ্যসভা বা লোকসভা নয়। রাজ্যসভা বা লোকসভা হচ্ছে পার্লামেন্টের একটি উৎস। তাই আমাদের ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কি পড়ছি আজকে আমরা পড়ছি পার্লামেন্ট। সো আমরা আজকে পার্লামেন্ট নিয়েই আলোচনা করব, কোনো রকম রাজ্যসভা বা লোকসভাতে আমরা যাব না। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যে ভারতীয় পার্লামেন্টের কয়টি অঙ্গ। যদি প্রশ্ন করা হয়ে থাকে কয়টি অঙ্গ, উত্তর হয়ে যাবে ৩টি অঙ্গ। কেন 3টি অঙ্গ? অঙ্গ অর্থাৎ কী কী দ্বারা গঠিত ভারতীয় পার্লামেন্ট? রাষ্ট্রপতি রয়েছে, রাজ্যসভা রয়েছে এবং রয়েছে লোকসভা। তাহলে অঙ্গ কটি হলো? 3টি অঙ্গ হলো। কিন্তু যদি বলা হয় কটি কক্ষ মানে কোন দুটি কক্ষ রয়েছে? রাজ্যসভা রয়েছে এবং লোকসভা রয়েছে। অর্থাৎ যদি কক্ষ পড়ে থাকে তাহলে হচ্ছে 2টি কক্ষ, আর যদি বলে থাকে কটি অঙ্গ তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 3টি। ইজ ইট ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হলো। কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন এক্সামিনেশনে জিজ্ঞেস করা হয়ে থাকে এবং এখানেই কিন্তু সব থেকে বেশি ক্যান্ডিডেটসটা কিন্তু ফেসে যায়। ওকে, এবার আমরা যদি বলি দেখো ভারতবর্ষের মতো বেশ কিছু দেশে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। সাপোজ আমি যদি মনে করি ইংল্যান্ড, যেহেতু ইংল্যান্ড বা ব্রিটেনের যে সংবিধান সেখান থেকে আমাদের পার্লামেন্টের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। তো আমরা এবার দেখব যে অন্যান্য দেশের সংবিধানের সাথে আমাদের দেশের একটু তুলনা করে নেব। দেখো প্রথমেই আমরা রেখেছি আমেরিকাকে, একটু জুম করে নিই। ওকে, আমেরিকা। দেখো আমেরিকার আমাদের যেমন রাজ্যসভা লোকসভা, আমাদের উচ্চ কক্ষের নাম কি? রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম লোকসভা। একইভাবে আমি যদি আমেরিকা এবং ব্রিটেনের সাথে তুলনা করি, দেখো আমেরিকার যে নিম্ন কক্ষ, আমেরিকাতেও দুটো কক্ষ রয়েছে, একটা নিম্ন একটা উচ্চ। ইংল্যান্ডেও দুটো রয়েছে, একটা নিম্ন কক্ষ একটা উচ্চ কক্ষ, কিন্তু এদের নাম আলাদা। ভারতের যেমন রাজ্যসভা লোকসভা, এদের নাম কিন্তু আলাদা। আমেরিকার যেটা নিম্ন কক্ষ তার নাম দেওয়া হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। ইজ ইট ক্লিয়ার? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আবার আমেরিকার উচ্চ কক্ষ যেটা তার নাম দেওয়া হয়েছে সেনেট। একইভাবে ইংল্যান্ডের ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, ইংল্যান্ডের যে নিম্ন কক্ষ তার নাম দেওয়া হয়েছে হাউস অফ কমন এবং উচ্চ কক্ষের নাম দেওয়া হয়েছে হাউস অফ লর্ড। অর্থাৎ আমরা যদি একদিক থেকে দেখে থাকি তাহলে হচ্ছে আলটিমেটলি একই ব্যাপার। ভারত, আমেরিকা, ইংল্যান্ড 3টি দেশেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে, কিন্তু প্রতিটা দেশের যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ তাদের নাম হচ্ছে ভিন্ন ভিন্ন। এটি হচ্ছে অন্যান্য দেশের সাথে পার্থক্য। এবারে আমরা দেখব সেটা হচ্ছে ভারতীয় পার্লামেন্ট। একটু দেখবো। দেখো সাপোজ মনে করো এটা হচ্ছে ভারতীয় পার্লামেন্ট মনে করো এটা। দেখো ভারতীয় পার্লামেন্টের ঠিক একদিকে রয়েছে রাজ্যসভা, অপর দিকে রয়েছে লোকসভা, আর মাঝখানের যে ফাঁকা এরিয়া এটা হচ্ছে যুগ্ম অধিবেশনের জন্য এই স্থানটা রাখা হয়েছে। যুগ্ম অধিবেশন মানে কি? দেখো যুগ্ম অধিবেশন কখন ডাকা হয়? মনে করো কোনো একটা বিল পাশ হয়েছে লোকসভাতে, কিন্তু সেটা রাজ্যসভাতে গেল, রাজ্যসভাতে সেখানে বিতর্কের সৃষ্টি হলো। তো যখন বিতর্কের সৃষ্টি হবে ঠিক তখন ডাকা হবে যুগ্ম অধিবেশন। ঠিক আছে? যুগ্ম অধিবেশন কোথায় হয়? দেখো যুগ্ম অধিবেশন যখন কোথায় হবে প্রশ্ন, তখন যখন এটা হবে তখন হবে উত্তর হয়ে যাবে যুগ্ম অধিবেশন কক্ষে। অর্থাৎ দেখো যারা লোকসভায় যারা বসে রয়েছে তারা রাজ্যসভায় যাবে না, যারা রাজ্যসভায় বসে রয়েছে তারা লোকসভায় আসবে না। যুগ্ম অধিবেশনের ক্ষেত্রে কিন্তু ঠিক সংসদের মাঝখানে একটি রুম রাখা হচ্ছে যাকে বলা হয় কনস্টিটিউশন হল। ঠিক যেখানে বসে
সংবিধান রচনা করা হয়েছিল সেটা হচ্ছে এই ঘরটি, আর এখানেই কিন্তু যুগ্ম অধিবেশন ডাকা হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যুগ্ম অধিবেশন কে ডাকেন? যদি প্রশ্ন হয়ে থাকে যুগ্ম অধিবেশন কে ডাকেন, উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু যুগ্ম অধিবেশন ডেকে থাকেন। এবার অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে স্পিকার। যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? স্পিকার। স্পিকারের দায়িত্ব হচ্ছে সভাপতিত্ব করা। এবার যদি আবারও বলছি, যদি বলা হয় যে যুগ্ম অধিবেশনকে আহ্বান করেন বা কে ডাকেন, উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। যদি বলা হয় কে সভাপতিত্ব করেন, সেক্ষেত্রে উত্তর হবে স্পিকার। এবার দেখো, ভারতীয় পার্লামেন্টে যারা বসেন, অর্থাৎ যারা ভারতীয় পার্লামেন্টে রাজ্যসভা বা লোকসভার সদস্য, তাদেরকে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি। মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি। মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি এরা কিভাবে নিয়োগ হন? দেখো, এদের নিয়োগ সম্পর্কে আলাদা করে ভিডিও থাকবে, বাট আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি, এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট নিয়োগের যে প্রক্রিয়া সেটা হচ্ছে লোকসভা নির্বাচন। যে 2019 সালে যে প্রধানমন্ত্রীর ভোট হলো, অর্থাৎ সেটাকে কিন্তু বলা হয় লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে তোমরা যাদেরকে ভোট দাও, প্রত্যেক 18 বছর ঊর্ধ্ব ব্যক্তিগণ বা সদস্যরা যারা ভোট দিয়ে থাকে, তাদের মধ্য থেকে নির্বাচিত হয় মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি, এবং এদেরকেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি সংসদে পাঠাই, যাদের কিন্তু প্রমুখ ক্ষমতা রয়েছে, অর্থাৎ তারা কিন্তু পুরো দেশটাকে চালাচ্ছে। অর্থাৎ ভোটের ঠিক কতটা মূল্য, আশা করি তোমরা এই ভিডিওর মধ্য দিয়ে বুঝতে পেলে। আমরা পরবর্তী দিন নিম্নকক্ষ নিয়ে আলোচনা করব, তারপর আমরা উচ্চকক্ষ নিয়ে আলোচনা করব, তাহলে কিন্তু আমাদের যে পার্লামেন্ট মোটামুটিভাবে ক্লিয়ার হবে। তারপর আমরা আলোচনা করব যে রাজ্যসভা লোকসভা যারা থাকেন, অর্থাৎ যিনি হেড থাকেন রাজ্যসভার ক্ষেত্রে, যেমন স্পিকার, লোকসভার ক্ষেত্রে যেমন উপরাষ্ট্রপতি, তারা কীভাবে নিয়োগ হন, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আমরা একটি ভিডিও করে দেবো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।